হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আরও একটা নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে। আজকে আমি এক্সপ্লেন করতে চলেছি কিংডম অফ দ্য প্ল্যানেট অফ দ্য এপস মুভিটাকে, যেটা নতুন রিলিজ হয়েছে। তো চলো বেশি দেরি না করে মুভিটার স্টোরিটা জেনে নিই। মুভির শুরুতে আমাদেরকে এতদিনের স্টোরিটা দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই মানুষের বুদ্ধি আরও বেশি করে বাড়ানোর জন্য একটা ভাইরাস তৈরি করেছে। যেই সায়েন্টিস্টগুলো ওই ভাইরাসগুলোকে তৈরি করেছিল, সেই সায়েন্টিস্টগুলো ওই ভাইরাসটাকে টেস্ট করার জন্য একটা বাদরের ওপর এক্সপেরিমেন্ট করে। কিন্তু একবার ওই এক্সপেরিমেন্টের সময় ওই ভাইরাসটা ছড়িয়ে যায়। তারপর আমরা দেখতে পাই ওই ভাইরাসটা ছড়ানোর কারণে মাঙ্কিস বা এপস যারা ছিল তারা ভীষণ বুদ্ধিমান তো হয়ে যায়, কিন্তু তার সাথে সাথেই অনেক মানুষের মৃত্যুও হয়, আর কিছু মানুষ তো পাগলও হয়ে যায়। এদের মধ্যে খুব কম লোক ছিল যারা এখানে বেঁচে গিয়েছিল, আর ওই ভাইরাসের কারণে যারা বেঁচে গিয়েছিল তাদের মাথাটাও খারাপ হতে লাগে, আর তাদের ভাবনা চিন্তা করার শক্তি বা বোঝার শক্তিটা শেষ হতে থাকে। তারা আসলে পশু পাখিদের মতন হয়ে যায়। তারপর থেকে মানুষ না কথা বলতে পারতো না কিছু বুঝতে পারতো। মানে দুনিয়াটা এমন হয়ে গেছিল যেই দুনিয়াতে শুধু মাঙ্কিরাই সব থেকে বেশি জ্ঞানী এবং বুদ্ধিমান ছিল, যেখানে মানুষরা জঙ্গলিদের মতন থাকতো আর জঙ্গলি প্রাণীরা মানুষের মতন। আর এই গল্পগুলো দেখানো হয়েছিল থার্ড পার্ট অবধি। আর ওই মুভির এন্ডে আমরা এটাও দেখেছিলাম যেখানে ওই সব বাঁদরের লিডার সিজারের মৃত্যু হয়ে যায়। আর এই মুভিটা এখান থেকেই শুরু হয়। এই মুভিটা আসলে দেখানো হয়েছে যে 300 বছর পরের কাহিনী, মানে ফিউচারের কাহিনী। আমরা দেখতে পাই 300 বছর পর দুনিয়াটা অনেকটা বেশি বদলে গিয়েছে, যেখানে আমরা দেখতে পাই মানুষ আদিম মানুষদের মতন বসবাস করে, আর যারা বাদর ছিল তারা সভ্য সমাজে বসবাস করছে। আর সেখানে আমরা এপসের একটা বড় কাবিলাকে দেখতে পাই, যে সবাই মিলে মিশে তারা কিভাবে ওখানে থাকে। তারপর আমরা গল্পের একটা মেন ক্যারেক্টারকে দেখতে পাই, তার নাম হচ্ছে নোয়া। নোয়া আসলে এই জঙ্গলের লিডারের ছেলে ছিল। আর এখানে আমাদেরকে নোয়ার বন্ধু বান্ধবকেও দেখানো হয়। তাদের মধ্যে একজনের নাম হচ্ছে সোনা আর আরেকজনের নাম হচ্ছে আনায়া। তারা একটা উঁচু জায়গায় উঠে ডিম একত্র করছিল, আর যখন ওরা ডিম খুঁজে পেয়ে যায় তখন ওরা জঙ্গলে আবারও ফিরে চলে আসে। তারপর আমরা জানতে পারি এখানে যে কটা ইয়াং বাঁদর ছিল তাদের কাছে নিজস্ব বাজ পাখি ছিল, আর এই বাজ পাখিগুলো ওদের পালতু বাজ পাখি। আর যখনই এখানকার বাঁদরগুলো ইয়াং হয়ে যায় তখন তাদেরকে একটা করে বাজ পাখির ডিম দেওয়া হয়, আর সেই ডিমটা যখন বড় হয়ে যায় তখন সেই বাজ পাখিটাকে তাকে দেওয়া হয়, আর সেই বাজ পাখির মালিক হয়ে যায়। দেখাশোনা করতে হয়, তার ট্রেনিং করাতে হয়, আর নিজের মতন করে তৈরি করে নিতে হয়। আর তার সাথে সাথে আমরা এটাও জানতে পাই যে এরা সবাই নিজেদের বাজকে কন্ট্রোল করার জন্য তারা একটা স্পেশাল টাইপের গান করে, আর এই সাউন্ডটা বার করাতে নোয়ার বাবা মানে এই কাবিলার রাজা সব থেকে বেশি পারদর্শী ছিলেন। তারপর আমরা দেখতে পাই নোয়া যখন নিজের ডিমটাকে গুছিয়ে রেখেছিল এবং যত্ন সহকারে রাখছিল, তখন সেখানে একজন মেয়ে আসে আর সেই ডিমটাকে কেড়ে নিয়ে চলে যেতে চায়। সেই সময় নোয়া তাকে আটকাতে গেলে সেই ডিমটা সেখানে ফেটে যায়, কিন্তু নোয়া মেয়েটাকে আর ধরতে পারেনি। মেয়েটা সেখান থেকে পালিয়ে যায়। মেয়েটা আসলে খাবার দাবারের খোঁজ করতে এসেছিল, আর যেহেতু নোয়ার ডিমটা ভেঙে গেছিল সেই জন্য নোয়া ডিসাইড করেছিল সে তাড়াতাড়ি করে জঙ্গলে যাবে এবং নিজের জন্য আরও একটা ঈগলের ডিম নিয়ে আসবে। কিন্তু যখনই সে যায় তখন সে দেখতে পায় রাস্তার মধ্যে তার কাবিলার দুটো লোককে, তারা আহত অবস্থায় সেখানে পড়ে আছে। আর নোয়া যখন তাদের কাছে যায় তাদের মধ্যে একজন এপস তাকে বলে যে কেউ তাদেরকে খুব বাজেভাবে মেরেছে এবং তাদের উপর আক্রমণ করতে চলেছে। তারপর আমরা জানতে পারি যেমন ওদের কাবিলা আছে সেরকম অন্য জায়গায় আরও একটা বাদরের দলের কাবিলা আছে। তারা সমুদ্রের ধারে থাকে এবং তারা এদের উপর হামলা করেছে এবং হামলা করে এদেরকে মেরে তাদেরকে গোলাম বানাতে চাইছে। এটা শোনার পর নোয়া যখন তাড়াহুড়ো করে নিজের কাবিলা মানে নিজের বসস্থানে ফেরত যেতে লাগে তখন সে দেখতে পায় সে আসতে অনেক দেরি করে দিয়েছে। আর তারপর সেখানকার কাবিলার মালিক মানে যে হুজুর ছিল তাকেও মেরে ফেলে। আর যেহেতু ওখানকার কাবিলার লিডার এখন মরে গিয়েছিল, বাকিরা এখন অসহায় হয়ে গেছে আর তাদেরকে এখন তাদের গোলাম হয়ে চলে যেতে হবে। এরপরের সিনে আমরা দেখতে পাই সব বানরদেরকে ওখানে বন্দি করে নিয়ে চলে যাওয়া হয়। পরের দিন যখন নোয়ার জ্ঞান ফেরে তখন সে দেখতে পায় পুরো কাবিলা জ্বলে পুড়ে খাক হয়ে গিয়েছে। সে শুধুমাত্র একাই বেঁচে গিয়েছে সেখানে। তারপর আমরা দেখতে পাই সে তার বাবাকে মাটিতে দাবিয়ে সেখান থেকে চলে যায়, আর সে এটাও বলে যে সে এই সব কিছুর জন্য বদলা নেবে এবং তাদের কাবিলার লোকদেরকে বাঁচিয়ে নিয়ে আসবে। সে প্রতিজ্ঞা করে সেখান থেকে রওনা দেয়। নোয়া যখন জঙ্গলের মধ্যে যাচ্ছিল সেখানে তার দেখা হয় আরও একটা বাদরের সাথে, আর এই বাদরটার নাম ছিল রাকা। রাকা অনেক ইন্টেলিজেন্ট বাদর ছিল। সে বই পড়তে জানতো এবং অনেক বুদ্ধিমানও ছিল।
যখন নোয়া তার সাথে দেখা হয় সে তখন তাকে বইয়ের ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন রাকা তাকে বলে এই বইগুলোর মধ্যে অনেক কিছু চিত্র আঁকা আছে এবং অনেক কিছু লেখা আছে যেগুলোর দ্বারা আমরা মানে বুঝতে পারবো। এরা বই পড়তে পারে না, কিন্তু বহু বছর আগে যখন সে অ্যাডভান্স বানরটা ছিল, মানে যে এই পিঁড়িটা শুরু করেছিল, সে বই পড়তে পারতো। এই কথাটা এখানে রাকা তাকে বলে। আর তার সাথে সাথে রাকা এটাও বলে যে সিজারের টাইমে বানররা সব বই পড়তে পারতো। যখন নোয়া সিজারের কথা শোনে তখন তার মনে পড়ে যায় পুরনো ইতিহাসের কথা। সিজার বলতো যে আমাদের কারোর ওপর হিংসা করা উচিত না। সিজার মানুষদেরও খুব ভালোবাসত। আর তার সাথে সাথে এটাও বলতো যে আমাদের জাতির হোক বা অন্য জাতির কারোর সাথে কারোর মারপিট করা উচিত নয়। আর তার সাথে সাথে আমরা এটাও দেখতে পাই রাকা আর নোয়া দুজনেই অনেক ভালো বন্ধু হয়ে যায়। আর তারা দুজন একসাথে খাওয়া দাওয়াও করে। যখন ওরা খাবার দাবার খাচ্ছিল সেই টাইমেই ওখানে একটা মেয়ে আসে, যেই মেয়েটার কারণে নোয়ার ঈগলের ডিমটা ফেটে গেছিল। এই মেয়েটাকে দেখার পর নোয়া অনেক রেগে যায়, কিন্তু রাকা বলে যে তুমি রাগ করো না, ও অনেক ক্ষুধার্ত, সেই জন্যই ও এখানে এসেছে খাবারের খোঁজে। আর তাকে কিছু খাবার দিয়ে দেয় রাকা। একটা সময় এমনও ছিল যখন মানুষেরা কথা বলতে পারতো আর তারা অনেক ইন্টেলিজেন্টও ছিল। আর তারপর আমরা দেখতে পাই সেই মেয়েটাকে খাবার দেওয়ার পর সে সেখানে বসেই খাওয়া দাওয়া করে। আর তারপর তারা তিনজনে মিলে পার্টনার হয়ে যায়, মানে বন্ধু হয়ে যায়। তারপর সকালবেলা হওয়াতে তিনজন মিলে জঙ্গলের আরও আগে যাচ্ছিল। সেখানে গিয়ে তারা আরও মানুষ দেখতে পায়। আর ওই মানুষগুলো দেখতে পুরো আদিবাসীদের মতন ছিল, আর তাদের জামা কাপড়ও পুরো আদিবাসীদের মতো। আর ওরা সবাই ওখানে খাবার দাবার খুঁজছিল। আর সেই সময় আমরা দেখতে পাই ওখানে অন্যদিকে তাবিলার বানরটা চলে আসে, কারণ ওই তাবিলার বানরটা মানুষদেরকে খুব হিংসা করত এবং সে মানুষদেরকে একদমই পছন্দ করতো না, খুবই অপছন্দ করতো তাদের। কিন্তু নোয়া আর রাকা সেই মেয়েটাকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে দূরে নিয়ে চলে যায়। ওখান থেকে তাকে বাঁচিয়ে নিয়ে আসার পরে মেয়েটা সেফ ফিল করে, যার জন্য সে তাদের সাথে কথা বলে। যখন নোয়া মেয়েটার কথা শোনে তখন নোয়া খুব অবাক হয়ে যায়, কারণ সে তো জানতো মানুষরা কথা বলতে পারে না। তখন সেখানে রাকা আসে এবং রাকাকে যখন নোয়া বলে যে মেয়েটি কথা বলতে পারে, রাকা তখন বলে যে না না, হয়তো ভুল শুনেছো তুমি। কিন্তু মেয়েটি তখন বলে যে না, আমি কথা বলতে পারি, আমি অন্য মানুষদের মতন নই, এখনো অবধি আমাদের মধ্যে কথা বলার ক্ষমতা রয়েছে। আর মেয়েটা রাকাকে বলে তার নাম মেয়ে। আর এটা শোনার পরে রাকা খুব অবাক হয়ে যায়। তারপর তারা তিনজন মিলে অন্য একটা রাস্তা দিয়ে যাচ্ছিল, সেখান থেকে একটা পুলে গিয়ে তারা পৌঁছায়। আর সেই পুলের আশেপাশেই ছিল সেই তাবিলাদের রাজ্য। সেখানে যাওয়ার পরে সেখানকার গার্ডেরা তাদেরকে ধরে নেয় এবং তাদের মধ্যে নোয়া এবং সেই মেয়েটিও ছিল। আর রাকা সে জলের মধ্যে ভেসে চলে যায়, তাই তাকে ধরা যায়নি। কিন্তু মেয়ে এবং নোয়াকে তারা ধরে নিয়েছিল আর তাদেরকে বন্দি বানিয়ে নিয়েছিল। তারপর আমরা জানতে পারি বাদরের মধ্যে যে সর্দার ছিল তার নাম হচ্ছে প্রক্সিমাস সিজার। এ হচ্ছে অনেকই হিংস্র জাতির একটা বানর। সে মানুষদেরকে একদমই পছন্দ করে না, খুবই অপছন্দ করে এবং সে এখানকার রাজা। তার সাথে সাথেই সে এখানের একটা গোডাউন বা দরজা ভাঙতে চায়, যেটা সে বহু বছর ধরে চেষ্টা করছে, যার জন্যই সে এত বানরকে গুলাম বানিয়ে রেখেছে যাতে সে ওই দরজাটা ভাঙার চেষ্টা করতে থাকে। আর তার কাছে একটা জাহাজও আছে, যেই জাহাজের মধ্যে ওই দরজাটা ছিল। আর তার সাথে সাথে তারা যেহেতু সমুদ্রের ধারে থাকে, তার জন্যই তাদের জায়গায় যাতে জল বা সমুদ্রের ঢেউ না আসে, তারা একটা বাঁধ বানিয়ে রেখেছিল যেখান থেকে জল এপারে আসতো না। আর তার সাথে সাথে ওই লিডারটা এটারও ভয় পেত যদি মানুষ আবারও বুদ্ধিমান হয়ে যায় তাহলে বাদরদেরকে আবারও বন্দি বানিয়ে নেওয়া হবে। সেই জন্যই সে কোনোদিনও মানুষদেরকে ছেড়ে দিত না, কোনো মানুষ দেখলেই তাকে মেরে দিত। এবং তার সাথে সাথে সে ভয় পেত যাতে মানুষ যদি আগের মতন হয়ে যায় তাহলে তাদেরকে বন্দি করে নেবে আর তারা আবারও আগের মতন বন্দি হয়ে থেকে যাবে। তারপর রাতের বেলা আমরা দেখতে পাই মেয়েটি নোয়াকে বলে তার ওই বইটা লাগবে, যেই বইটা ওই গোডাউনের পেছনে আছে। কিন্তু নোয়া তো এদিকে প্ল্যান করছে ওই গোডাউনটাকে বোম থেকে উড়িয়ে সে এখান থেকে তাদের কাবিলার লোকদেরকে বাঁচিয়ে নিয়ে চলে যাবে। সেখানে মেয়েটি তার সাথে ডিল করে। মেয়েটি বলে যে আমরা ওই গোডাউনটার ভেতরে যাব, ওই বইটা নেব, তারপর আমরা ওই গোডাউনটাকে উড়িয়ে দেবো। তখন নোয়াও সেই কথাটাতে রাজি হয়ে যায়। তারপর আমরা দেখতে পাই তারা সময় মতন করে প্ল্যান করে ওই গোডাউনের ভেতরে চলে যায়। তারা অনেক কষ্টে অন্য রাস্তা দিয়ে সেই গোডাউনের ভেতরে যেতে পারে। আর সেখান থেকে সেই মেয়েটি একটা চিপ বার করে এবং তার সাথে সাথে একটা বই।
আর বাকি বানররাও সেখানে একটা বই খুঁজে পায়, যেখানে তারা দেখতে পায় বানরদেরকে কিভাবে আগে বন্দি করে রাখা হতো। তারপরেও তারা ওই মেয়েটার হেল্প করে, তারা এত কিছু ভাবে না। আর সেখানেই চলে আসে সেই কাবিলার লিডার। সে আসলে সেই দরজাটা ভাঙতে সাকসেসফুল হয়ে গেছিল। সেই দরজাটা খোলার পরে তারা দেখতে পায় ভেতরে নোয়া এবং ওই মেয়েটি, তার সাথে আরও 4-5টি বানর ছিল, এবং তারা এটা বুঝে গেছিল যে এরা তাদের বিরুদ্ধে আছে, তাই জন্যই তাদের ওপর আক্রমণ করে। সেই সময় ওই মেয়েটির হাতে একটা বন্দুক ছিল, যেই বন্দুকটা দিয়ে সে একজনের ওপর আক্রমণ করে দেয়, যার জন্যই সেই কাবিলার লিডারটা ওই বন্দুকটার প্রতি আকর্ষিত হয়ে যায়। সে ভাবে এটা পেলেই সে সবকিছু জয় করে নিতে পারবে। সে তখন ওই মেয়েটির কাছ থেকে বন্দুকটা চায়, কিন্তু মেয়েটি তাকে বন্দুকটা দেওয়ার জন্য বারণ করে দেয়। মেয়েটি বলে যে আমি তোমাকে বন্দুক দেব না, কারণ মেয়েটি জানতো বন্দুক দিলে এই কাবিলার লিডারটা তাকে একদমই ছেড়ে দেবে না। আর তার সাথে সাথে আমরা দেখতে পাই একটা বোম ব্লাস্ট হয়। যে বোমটা নোয়া রেখে দিয়েছিল এই গোডাউনটাকে জ্বালানোর জন্য, সেই বোমটা দিয়েই ওই মেয়েটি নদীর ধারে বা সমুদ্রের ধারে বোম ব্লাস্ট করে দেয়, যার জন্যই সেই বাঁধটা ভেঙে যায় এবং সেই বাঁধটা ভেঙে সেখান থেকে সমুদ্রের জল ভেতরে চলে আসে। যেহেতু এরা এখানে থাকতো, মানে সমুদ্রের ধারে থাকতো, কিন্তু জলের সাথে তাদের কোনো সংস্পর্শ ছিল না, যার জন্যই এদের গাছে চড়ার অভ্যাস বা কোনো জায়গায় চড়ার অভ্যাস ছিল না, যার কারণে সমুদ্র স্রোত তাদেরকে ভাসিয়ে নিয়ে চলে যায়। কিন্তু বাকি অন্য দিকের কাবিলার লোকেরা যেহেতু তারা জঙ্গলে থাকতো, তাই তারা গাছের ওপর উঠে বা কোনো জিনিসের ওপর উঠে নিজেদের প্রাণ বাঁচিয়ে নেয় এবং সেখান থেকে বেরিয়ে আসে। তারপর আমাদেরকে অন্য সাইডের একটা সিন দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই ওই মেয়েটি একটা জায়গায় যায় যেখানে একটা ল্যাবরেটরি ছিল। সে সেখানে গিয়ে ওই চিপটা দেয়, আর আমরা জানতে পারি এখানকার কিছু মানুষেরা অন্য দিকের মানুষের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছে, যারা কিনা এখনো অবধি কথা বলতে পারে বা বুঝতে শুনতে পারে। আর এই চিপটার মাধ্যমেই তারা তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবে এবং তারা তাদের সাথে কন্ট্যাক্ট করতে সফল হয়ে যায়। আর অন্যদিকে আমরা দেখতে পাই নোয়া এবং বাকি সদস্যরা তাদের নতুন করে ঘরবাড়ি তৈরি করে নিয়েছে, আর তারা খুব সুখে শান্তিতে থাকছে। আর এরমভাবেই এই মুভিটা এখানে শেষ হয়ে যায়, আর আমরা পরের পার্টে জানতে পারবো তারপরের ঘটনাটা কি হলো। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। লেটেস্ট মুভি দেখার জন্য সাবস্ক্রাইব করে নিও সিনেপোকাকে। আর দেখা করছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটাকে লাইক করো, কমেন্ট সেকশনে জানাতে পারো মুভিটা কেমন লাগলো আর নেক্সট কি মুভি দেখতে চাও।